বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। তোমরা জানো বিউপির জন্য কিন্তু লিজেন্ড কেয়ার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডমিশন কোচিং। তারই অংশ হিসাবে আমরা বিউপি এফবিএস বা আইবিএ যে অনুষদের কথাই বলো তার জন্য সরাসরি জিম্যাট থেকে তোমাদের জন্য কিন্তু কোশ্চিন সলভ করতেছি, তাও সম্পূর্ণ ফ্রিতে লিজেন্ড কেয়ার পেজের পক্ষ থেকে। আচ্ছা, আজকে আমি তোমাদের রবিন ভাইয়া তোমাদের সাথে আছি। আমরা জিমেট থেকে বাছাইকৃত আরও 10টা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিব। আগেও আমি কিছু করেছি, যারা কেউ নতুন যুক্ত হয়ে থাকলে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে। আর যারা পেইড কোর্সে ভর্তি আছো তোমরা অবশ্যই এই ক্লাসগুলো চেষ্টা করবে। আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা? সাউন্ড ঠিক আছে কিনা, সব পারফেক্ট কিনা? আচ্ছা, সবকিছু ঠিক থাকলে আমাকে একটু জানাও। আর বিশেষ করে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমরা ভাইয়াকে করতে পারবা। ইনশাল্লাহ আমরা যতটুকু আমাদের অভিজ্ঞতা আছে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা অনেকগুলো প্রশ্ন আমি তোমাদেরকে সমাধান করাবো, যেগুলো পরীক্ষায় বারবার আসছে এবং অনেকবারই কমন আসছে। তো তোমাদের আরেকটা মজার কথা বলি, অনেকে তোমরা ভাবো যে ম্যাথ না শিখেই ভর্তি পরীক্ষা অংশ নিব। আসলে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। বিশেষ করে যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন, মানবিক শাখা কিংবা কমার্স থেকে যারা আছো, তোমাদের অবশ্যই উচিত এই গণিতের প্রস্তুতি নেওয়া। তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু আসন সংখ্যা থাকে খুবই কম। তো কম আসন সংখ্যা তোমাকে অনেকটা কৌশলী হতে হবে। আসলে কৌশলী না হলে তুমি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবা না, ঠিক আছে? এই জিনিসটা তোমরা মনে রাখবা। তা আমরা লিজেন্ড কেয়ার তোমাদের জন্য বরাবরই এই বিশেষ করে সেকেন্ড টাইম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিগুলো আছে সেটা আমরা কিন্তু আলাদাভাবে এই কোর্সগুলো লঞ্চ করে থাকি। তো তোমরা জানো লিজেন্ড কেয়ারে কিন্তু বর্তমানে নতুন অনেকগুলো কোর্সের ভর্তি শুরু হয়েছে। এই কোর্সগুলো করলে ইনশাল্লাহ তোমার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়েছো তার পাশাপাশি একটা বিশাল একটা ব্যাকআপ হিসাবে তোমার কাজে দিবে। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, কমেন্টে জানাও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্বপ্নের সেই মানুষটি, আচ্ছা আজকের ক্লাসে আমরা দেখো যে প্রশ্নগুলো সমাধান করব এগুলা কিন্তু সরাসরি জিম্যাট যে আমরা যে কথাটা বলি সেখান থেকে কিন্তু সরাসরি কমন ছিল এবং অনেক পরীক্ষায় দেখা গেছে এই প্রশ্নগুলো বারবার আসছে। তোমরা যারা ইংলিশ ভার্সন ম্যাথ ভয় পাও, তোমরা আমাদের পেজে যে ইংলিশ ভার্সন ক্লাসগুলো দেওয়া আছে একবার হলেও দেখবা। ইনশাল্লাহ দেখবা এই ক্লাসগুলো করলে তোমার কনফিডেন্সটা চলে আসবে, এটা অতটুকু আমরা আশা করতে পারি। তা ম্যাথের জন্য স্পেশালি তোমরা যারা জাহাঙ্গীরনগরের আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, এখন আমরা দেখতে পাচ্ছি বিউপিতে কি হয়ে গেছে আইবিএ, এবং আরেকটা আইবিএ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তা এই তিনটার প্রশ্ন পদ্ধতি এখন অলমোস্ট সেম। পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ের যে বিবিএ, এগুলাতে কিন্তু ইংলিশ ভার্সন ম্যাথ আসবে। তো দেখো যেই সাবজেক্টটা সকল শিক্ষার্থীর জন্য ভয়ের কারণ, তুমি যদি সেইটার প্রস্তুতি নিতে পারো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। আসলে কেন? কারণ যেই বিষয়টা সবাই ভালো সেখানে ভালো করাটা কিন্তু একটু ডিফিকাল্ট, তবে যেই বিষয়টা কম ছাত্রছাত্রী ভালো সেখানে ভালো করা কিন্তু সহজ, যদি প্রস্তুতি সঠিকভাবে নিতে পারো। আচ্ছা, তাহলে এই জায়গাগুলোতে আমরা পরীক্ষা দেওয়ার পাশাপাশি এই ম্যাথ নিয়ে ধরো আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু যারা ফার্স্ট টাইমার আছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাস্ট, এই জায়গাতে আমার গণিত লাগবে। তাছাড়া বিভাগ পরিবর্তন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, এখানেও কিন্তু গণিত থেকে উত্তর করতে হয়। আচ্ছা, তা আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি। দেখো জিমেটের একটা সুন্দর একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নটা কয়েকবার পরীক্ষা আসছে, যে কোম্পানি পি হ্যাড 15% মোর এমপ্লয়েজ ইন ডিসেম্বর দ্যান ইট হ্যাড ইন জানুয়ারি ইফ কোম্পানি পি হ্যাড 460 এমপ্লয়েড ইন ডিসেম্বর। দেখো ডিসেম্বরে আছে 460, হাউ মেনি এমপ্লয়েজ ডিড ইট হ্যাভ ইন জানুয়ারি? তো বলছে কোম্পানি পি এর 15% বেশি এমপ্লয় আছে ডিসেম্বর থেকে জানুয়ারিতে, জানুয়ারি থেকে ডিসেম্বরে। মোর এমপ্লয়েজ ইন ডিসেম্বর দেন ইট হ্যাড ইন জানুয়ারি, অর্থাৎ জানুয়ারিতে যা ছিল তার থেকে জানুয়ারিতে যা আছে তার থেকে ডিসেম্বরে 15% বেশি ছিল। এখন জানুয়ারিতে, আচ্ছা ডিসেম্বরে বলছে 460, তাহলে জানুয়ারিতে কত হবে এইটা আমাদেরকে বের করতে বলছে। একটু চেষ্টা করো তো সবাই, প্রশ্নটা একটু পড়ে নাও।
আচ্ছা, তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে ভাইকে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা এই ইংলিশ ভাষণ অঙ্কগুলো ধীরে ধীরে তোমাদেরকে সমাধান করে দেখাবো। আচ্ছা, এই প্রশ্নতে যে কথাটা বলতেছে যে আমরা যদি এইভাবে সাজাই যে 2 মাস, এটা তো বুঝতে পারছো যে এখানে 2 মাসের কথা বলছে, যে কোম্পানি পি এর 15% একটা কথা আছে, আর ডিসেম্বরে হচ্ছে কত 15% বেশি জানুয়ারিতে। কথাটা কি স্পষ্ট কিনা দেখো, কোম্পানি পি হ্যাড 15% মোর এমপ্লয়েজ ইন ডিসেম্বর দেন ইট হ্যাড ইন জানুয়ারি। তাহলে জানুয়ারি যদি 100 হয়, ডিসেম্বর কত হবে 115 হবে না? এখন এই যে 115, এইটার মান প্রশ্নে দেওয়া আছে 460, তোমার এই 100-র মানটা বের করতে হবে। দেখো তো আমার কথাটা ঠিক আছে কিনা, হ্যাঁ আমার কথার সাথে তোমরা একমত কিনা। আচ্ছা, আমার মনে হয় আমার কথার সাথে তোমরাও একমত। তার মানে এই প্রশ্ন তোমাকে সমাধান করার সবচেয়ে শর্টকাট বুদ্ধি, এই 460 যেহেতু 115 মান, এটা তুমি নিচে দিবা। ঠিক আছে, এটা তুমি নিচে দিবা। তাহলে নিচে দিলে কত হয় 115 গুণ হচ্ছে 100, দেখো 4, তাহলে সঠিক উত্তর হচ্ছে 400। এখানে অনেকে ভাবতেছো যে 460-এর 15% বের করে বিয়োগ করে দিব, না ভাই ওভাবে অঙ্ক হবে না। এটাই হচ্ছে অঙ্কের মূল কথা। দেখো এখন জানুয়ারিতে 400 থাকলে তার 15%, অর্থাৎ 15% কত হয় 60, তাহলে ডিসেম্বরে কত ছিল 400, সঠিক উত্তর হবে 400, নট 391। সাকিব ভুল হয়েছে তোমার, হ্যাঁ একটু কারেকশন করে নাও, উত্তরটা ভুল হয়েছে। এইখানে মূল জিনিসটা দেখো, তোমার প্রথম লাইনটা তুমি একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবা 460 হচ্ছে ডিসেম্বর, প্রশ্ন স্পষ্ট করে বলে দিছে জানুয়ারিতে 15% কম হবে। এখন দেখো 15% বেশি হবে কার, জানুয়ারি থেকে 15, তাহলে জানুয়ারি যদি 391 দাও, এটার 15% যা আসবে সেটা কিন্তু যোগ করলে আবার 460 তুমি বানাইতে পারবা না। তবে তুমি যদি 400 উত্তর নাও, এইটার 15% যদি তুমি বের করো, তাহলে কত হবে 60, তখন কিন্তু এটা 460 তুমি বানাইতে পারবা। বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কগুলো বুঝতে হবে, ভিতর থেকে বুঝতে হবে। আচ্ছা, যারা আমরা ক্লাস করতেছি সবার ক্লিয়ার কিনা, প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো যারা ক্লাসে উপস্থিত আছো। ভেরি গুড। আচ্ছা, আমরা ক্লাসটিতে একটু রিয়্যাক্ট করে দিব যারা ক্লাসে উপস্থিত আছি। আমি পরের প্রশ্নে যেতে চাচ্ছি। দেখো জিমেটের প্রশ্নগুলো একটু বড় বড় হয়, ভয় পেলে হবে না, এই প্রশ্নই পরীক্ষায় হুবহু তুমি কমন পাবা। আচ্ছা দেখো এই প্রশ্নে কি বলছে, এ গ্লাস ওয়াজ ফিল্ড উইথ 10 ounces অফ ওয়াটার অ্যান্ড 0.0 ounce অফ ওয়াটার এভাপোরেটেড ইচ ডে ডিউরিং এ 20-day পিরিয়ড। আচ্ছা, এখানে কথাটা হচ্ছে 10 আউন্স ওয়াটার আছে একটা গ্লাসের মধ্যে, সেখান থেকে এভাপোরেটেড, এভাপোরেটেড কথাটা মানে হচ্ছে বাষ্প হয়ে যাওয়া, 0.01 বাষ্প হয়, অর্থাৎ ওই 10 আউন্স থেকে 0.01, খুবই কম কিন্তু এটা, ঠিক আছে। কয়দিন, 20 দিন এটা হয়। তাহলে হোয়াট পার্সেন্ট অফ দ্য অরিজিনাল অ্যামাউন্ট অফ ওয়াটার এভাপোরেটেড ডিউরিং দ্য পিরিয়ড, অর্থাৎ এই পিরিয়ডের মধ্যে কতটুকু এভাপোরেটেড হবে। তাহলে 20 দিন, তাই না? তাহলে 0.01 হচ্ছে একদিন, তাহলে 20 দিনে কতটুকু হবে এটা আমার আগে বের করতে হবে। দশমিকের গুণ কিভাবে করবা, মনে করো দশমিক নাই, তাহলে 20 একে 20, এখানে দশমিক বারে ঘর আছে 2টা, তাহলে 2 ঘর আগে তোমাকে দশমিক দিতে হবে, শেষ, দশমিকের গুণ হয়ে গেল। এখন এই 0.20 কে ওই 10-এর উপরে পার্সেন্টেজ করতে হবে, তাহলে গুণ হচ্ছে এখানে 100। আচ্ছা পরের লাইন দেখো, এই 20 উপরে থাকবে আর 10 10-এর জায়গায় থাকো গুণ, এই দশমিকের জন্য একটা 1, আর দশমিক পরে ঘর আছে কয়টা, 2টা, তাহলে নিচে 2টা শূন্য দিয়ে দাও, তাহলে দশমিক চলে গেল, তাহলে এটা কেটে দাও, 0 0 কাটো, তাহলে অনলি 2% হচ্ছে তোমার উত্তর। তাহলে সঠিক উত্তর 2%। দেখো খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেললাম, অনেক বড় একটা প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা তোমরা একটু প্রশ্ন পড়ে
প্রশ্নপত্রের উত্তরটা মিলিয়ে নাও। কি বলছে দেখো, আবার দেখি। একটা গ্লাসে 10 আউন্স ওয়াটার আছে, প্রতিদিন 0.01 আউন্স এখান থেকে এভাপোরেটেড হয় 20 দিন একটা পিরিয়ডে। আমাদের বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য অরিজিনাল অ্যামাউন্ট অফ ওয়াটার এভাপোরেটেড ডিউরিং দিস পিরিয়ড, অর্থাৎ কতটুকু এভাপোরেট হয়ে গেল। ওকে, তাহলে আমরা দেখলাম যে একদিনে যদি 0.01 হয় তাহলে 20 দিনে হবে 0.20, প্রথম পেয়ে গেলাম। এইটা এখন হোলটার উপরে পার্সেন্টেজ করতে হবে, টোটালটা কত 10 আউন্স, তাহলে 10 নিচে যেতটুকু এভাপোরেট হয় সেটা উপরে শতকরা করার জন্য 100 দিয়ে গুণ। যেহেতু উপরে দশমিক আছে, আমি দশমিকটা সরানোর জন্য এই দশমিকের জন্য একটা 1 আর দশমিক পরে দুইটা ঘরের জন্য দুটো শূন্য এখানে দিছি, দেন আমরা নর্মাল ক্যালকুলেশন করছি। তো নর্মাল ক্যালকুলেশন করে আমরা দেখলাম 2% হচ্ছে আমাদের উত্তর আসলো। সবাইকে আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, প্রশ্ন দেখো অনেক বড়, কিন্তু সলিউশনটা কিন্তু অনেক ছোট, তাই না? সবাই আমরা ধরতে পেরেছি না? তাহলে ইংলিশ ভার্সন ম্যাথ কি কঠিন? না ভাই, এত কঠিন না, তুমি যদি বুঝে বুঝে সলভ করো। তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এই 43 নম্বর প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা কি বলছে দেখো। এ গ্লুকোজ সলিউশন কন্টেইনস 15 grams of glucose per 100 cubic centimeters of solution. If 45 cubic centimeters of the solution were poured into an empty container, how many grams of glucose would be in the container? আচ্ছা, এইভাবে আসলে আমরা বুঝতে পারবো না। তোমরা এটা আসলে একটু বাংলায় করলে এরকম দেখো, একটা গ্লুকোজ সলিউশনে 15 গ্রাম আছে, ঠিক আছে? 15 গ্রাম অফ গ্লুকোজ পার 100 cubic centimeter সলিউশন। আচ্ছা, ঘটনা হচ্ছে এই যে একটা গ্লুকোজ সলিউশন, ধরো এটার মধ্যে 15% গ্লুকোজ থাকে। কতটুকুর মধ্যে 15%? কিভাবে হলো? 100 সলিউশনের মধ্যে যদি সলিউশনটা 100 হয় তাহলে এর মধ্যে গ্লুকোজ থাকে 15 গ্রাম। 100 সলিউশনের মধ্যে 15 গ্রাম, এই কথাটা বলছে। আচ্ছা, এখন বলছে তাহলে 45 গ্রাম যদি হয় কিউবিক সেন্টিমিটার সলিউশনটা, অর্থাৎ 100-র মধ্যে 15, তাহলে বলছে 45-এর মধ্যে এটা কতটুকু হবে? হাউ মেনি গ্রামস অফ গ্লুকোজ উড বি ইন দ্য কন্টেনার। খুবই সহজ অঙ্ক, আমরা এইভাবে লিখতে পারি যে 100-র মধ্যে হচ্ছে 15, তাহলে 1-এর মধ্যে কি কম থাকবে? অবশ্যই, ডেফিনেটলি। তাহলে 45-এর মধ্যে কতটুকু, এইটা আমার লাগবে। তাহলে 100 গুণ 45 ভাগ হচ্ছে 100, কাটাকাটি করি, 3 এখানে হবে 20, 9 এখানে হবে 4, তাহলে 3 নং কত হয়? 27 ভাগ হচ্ছে 4। তাহলে ভাগ করি, 27-কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 6 24, 3 শূন্য দাও, 4 7 28, তাই না? তারপরে 2 দাও, 4 5 20, তার মানে 6.75। সঠিক উত্তর 6.75। তোমরা একটু প্রশ্ন পড়ে বুঝে নাও, পরে আবার বুঝিয়ে দিচ্ছি আমি। তার মানে 6.75, সঠিক উত্তর 6. হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে ডান লিখে দিবা যদি বুঝে থাকো। আমরা এটা আমাদের যে জিম্যাট সাজেশন শিট সেটার 43 নম্বর প্রশ্ন আমরা সমাধান করতেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। লিজেন কেয়ারের কিন্তু আমাদের বিউপিএফবিএস স্পেশাল কোর্স, এক্সাম ব্যাচ প্লাস পেইড ফুল কোর্স এবং সাজেশন শিট ভর্তি চলমান আছে। তোমরা চাইলে ভর্তি হতে পারো। পেজ কোচিং এ ভর্তি হইতে সরাসরি আমাদের পেজে ইনবক্স করো। ক্লাস চলাকালীন সময় ভর্তি হলে আমরা এখন থেকে স্পেশাল ডিসকাউন্ট দিব। তো যারা ভর্তি হতে চাও তোমরা জাস্ট কমেন্ট করো যে আমি ভর্তি হতে চাই এবং পেজে একটা ইনবক্স করে দাও। আচ্ছা, সবার ক্লিয়ার? অর্থাৎ 100-র মধ্যে ছিল 15 গ্রাম, আমার প্রশ্ন করেছে যে 45-এর মধ্যে কতটুকু হবে। আমরা ক্যালকুলেশন করে পেলাম যে 6.75। সবাই আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাব।
আচ্ছা, এবার যে প্রশ্নটা আমাদেরকে করছে যে ইফ 1 কিলোমিটার ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.6 মাইল, অ্যাপ্রক্সিমেটলি মানে আসন্ন, কাছাকাছি, ঠিক আছে, প্রায় বলি না সেটা, অর্থাৎ 0.6 বলছে বলে যে 0.6 এক্স্যাক্টলি তা না, একটু কম বেশি হতে পারে। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট অ্যাপ্রক্সিমেটস দ্য নাম্বার অফ কিলোমিটার্স ইন 2 মাইলস। আচ্ছা, 0.6, দেখো খুব ইজি অঙ্ক, 0.6 মাইল সমান 1 কিলোমিটার, এইটা প্রশ্নের প্রথম লাইনে দেওয়া আছে। বলছে তাহলে 2 মাইল সমান কত কিলোমিটার হবে, সেটা আবার ফ্র্যাকশনে দিছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা 1 মাইল সমান কি পাবো, 1 ভাগ 0.6 পাবো। তাহলে 2 মাইল সমান কি পাবো, এটা সাজানোটা দেখো, আমি কিলোমিটার ওই পাশে কেন রাখছি, কারণ মাইল দেওয়া আছে, কিলোমিটার বের করতে বলছে, এই জন্য ওই পাশে চলে গেছে, কিন্তু এটা সাজাইতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে 2 উপরে হবে, নিচে হবে 0.6। তাহলে পরের লাইন দেখো, এই কনভার্টটা দেখো, 6 নিচে হচ্ছে 10, তাহলে পরের লাইন, আচ্ছা এই পাশে লিখি, তাহলে 2 ঠিক থাকবে, 10/6 হবে, কাটাকাটি করো 3, তাহলে সঠিক উত্তর 10/3 আছে অপশনে, হ্যাঁ আছে, 10/3 হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো খুব ইজিলি কিন্তু অঙ্কটা করে ফেললাম। তাহলে কঠিন লাগে ইংলিশ ভার্সন ম্যাথ কি আসলে কঠিন? না, তোমরা যতটা কঠিন মনে করো ততটা কঠিন কিন্তু না। আচ্ছা, বাকিরাও বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট দেখে নিই আমি। আচ্ছা, বিওপিতে আসলে এখন আর ভাইবা হবে না। তোমরা জানো যে বিওপিতে আগে ভাইবা হতো, গত বছর বা তার আগের বছর কিন্তু ভাইবা হয়নি। এটা একটা অপরচুনিটি, বিগ অপরচুনিটি তোমাদের জন্য, খুব সহজে চান্স পাওয়ার ক্ষেত্রে। ভাইবা হলে আসলে ঝামেলা। হ্যাঁ দিয়ে দিব মালিহা, গ্রুপে কিন্তু শীট দেওয়া আছে, 100টা ম্যাথের শীট তোমরা পেইড গ্রুপে পেয়ে যাবা। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, সাজেশন দেওয়া আছে, লাগলে আবার দিয়ে দিব, না পাইলে আমাকে ইনবক্স করে আমি দিয়ে দিব নি। আচ্ছা, এরপরের ম্যাথে চলে যাব। এই প্রশ্নটা আমার মনে হয় মিনিমাম 10 বার আসছে বিভিন্ন পরীক্ষায়, যেখানে ইংলিশ ভার্সন ম্যাথ আসে অনেক জায়গায়, জাহাঙ্গীরনগর তো কয়েকবার আসছে, আইবিএতে আসছে, বিওপিতে আসছে। এই যে এই ম্যাথটা, এটা একটা ক্রিয়েটিভ ম্যাথ, একটু বুদ্ধি করে করতে হবে। দেখো বলা হচ্ছে এ সার্টেন ফ্রুটস স্টান্ট সোল্ড অ্যাপেলস ফর $0.70 ইচ অ্যান্ড ব্যানানাস ফর 0.50 ইচ, অর্থাৎ একটা ফ্রুট দোকানে 70 সেন্ট করে বিক্রি করা হয় তোমার অ্যাপেলস, আর 50 সেন্ট করে বিক্রি করা হয় ব্যানানাস। ইফ এ কাস্টমার পারচেজ বোথ অ্যাপেলস এন্ড ব্যানানাস ফ্রম দ্য স্ট্যান্ড ফর এ টোটাল 6.30, অর্থাৎ একজন ক্রেতা $6.30 কিনছে আপেল এবং কিছু ব্যানানা, কিন্তু কয়টা কোনটা এটা বলা নাই প্রশ্নে। হোয়াট টোটাল নাম্বার অফ অ্যাপেলস এন্ড ব্যানানাস ডিড দ্য কাস্টমার পারচেজ, তাহলে সে টোটাল কয়টা কিনছে এটা জানতে চাইছে। বিষয়টা খেয়াল করো, ওইখানে কিন্তু দেখো 70 সেন্ট আর এখানে 50 সেন্ট দাম দেওয়া আছে, টোটাল পারচেজ দেওয়া আছে, কিন্তু কোনটা কয়টা কিনছে এটা বলেনি, তবে টোটালটা চাইছে। টোটালটা চাইলেও তোমার কিন্তু ব্যানানা এবং আপেলের সংখ্যা বের করতে হবে, যে করে তারপর অঙ্কটা সমাধান করতে হবে। যদি দেওয়া থাকতো তাহলে আমাদের জন্য সহজ হইতো। হ্যাঁ সাকিব, হায়ার লেভেল হইলো কই প্রশ্ন কঠিন লাগতেছে, পড়াচ্ছি না, তোমরা পড়লে আরো সহজে পারবে, তোমরা নিজের আরো শর্টকাটে করতে পারবে। আচ্ছা, প্রশ্নটা আমরা বুঝি, অর্থাৎ সে আপেল আর ব্যানানা কিনছে, 6 টাকা 30 পয়সা খরচ করছে। একটা আপেল মনে করো 70 পয়সা, মানে সেন্টকে আমি পয়সা বলতেছি, একটা ব্যানানা মনে করো 50 পয়সা, টোটাল কয়টা কিনছে বের করতে হবে। তো অঙ্ক করার সুবিধার্থে আমি এখানে একটু টেকনিক খাটাবো। 0.70 আছে এটাকে আমি 70 ধরে নিব, আর ব্যানানা যেটা আছে 0.50 এটাকে আমি 50 ধরে নিব। আচ্ছা, আর টোটাল যে খরচটা করছে সেটাকে আমি 6.30 পরিবর্তে আমি 630 করে নিব। আমি আরো সহজে করার জন্য এই জিরোগুলো আমি কেটে দিব, আমি ধরবো 7, 5, এটা ধরবো 63। এখন আমার অঙ্কটা ক্যালকুলেশনটা সহজ হয়ে গেল, ঠিক আছে, সহজ হয়ে গেল। এখন আমাকে এই অপশনগুলো মেলাইতে হবে, তাহলে অঙ্কটা যেটাকে যেখানে যায় মিলবে সেখানে আমার উত্তরটা আমি পাবো। তো এখন দেখো আমার তো এক্স্যাক্টলি 63 টাকা মিলাইতে হবে
কোনটা কয়টা কিনবো এটা আমি জানি না, আমি আমি এটা অপশন টেস্ট করব। অপশন টেস্ট মানে আমি অ্যাজাম্পশন করবো, অনুমান করব। ধরো, কারণ এটা অনুমান ছাড়া করতে গেলে এক্স বা ওয়াই ধরে করতে গেলে বড় হয়ে যাবে অঙ্কটা, আমরা সেই ঝুঁকিতে যাব না। যেমন ধরো তুমি আরেক ভাবে করতে পারো, ধরো অ্যাপেলকে তুমি ধরতে পারো এক্স, এখন ব্যানানাকে তুমি তো ধরতে পারতেছো না, টোটাল কয়টা কিন্তু তুমি তো জানো না, তাহলে মাইনাস দিয়ে অঙ্কটা করলে সহজে হয়ে যেত। ধরতে হবে ওয়াই, তাহলে এক্স ওয়াই ধরলে এখানে ইকুয়েশন হবে দুইটা। তো ধরো আমি যদি ধরি ওয়াই, তাহলে পরের লাইনটা কিন্তু এরকম হবে যে অ্যাকর্ডিং টু কোশ্চিন, দেখো 7x প্লাস 5y সমান সমান হবে 63, তাই না ইকুয়েশনটা? কারণ ওই যে 7x তার মানে অ্যাপেলের দাম, আর 5y হচ্ছে কলার দাম, দেন দুইটা যোগ করে কত হবে? 63 টাকা হবে। আমি কিন্তু ক্যালকুলেশনটা সহজ করে নিচ্ছি অঙ্ক করার সুবিধার্থে। আচ্ছা, এখন দেখো এইখান থেকে চাইলে তুমি কিন্তু যে কোনো একটা ভ্যানিশ করতে পারবা। সাপোজ আমি এক্স এর মানটা এখান থেকে বের করতে চাই, তাহলে 7x সমান 63 মাইনাস 5y, তাহলে শুধু এক্স এর মান কত হবে? 63 মাইনাস 5y, নিচে হচ্ছে কি 7। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। এই এক্স এর মানটা যদি এখন আমি এইখানে বসাই, ধরো এই ইকুয়েশনটার মধ্যে এখন বসাবো, যে ইকুয়েশনটা আমার শুরুতে আছে, দেখি কি হয়। একটু কঠিন লাগতেছে, তবে পরে আমি শর্টকাট দেখাই দিচ্ছি। এইটা এখানে বসাও, তাহলে এখানে আমি ছোট্ট করে লিখি, যেহেতু পুরো প্রশ্নই বোর্ড ভরে গেছে। দেখছো কত বড় প্রশ্ন। আচ্ছা, তাহলে এখানে দাও 63 মাইনাস 5y, এখানে 7 প্লাস 5y সমান সমান 63। তাহলে এটা কাটি, কাইটা দিলাম, তো কাইটা দিলে আর থাকলো না। তো দেখো এই 5y 5 বাদ দিলে আবার ঘুরে ফিরে 63 হলো। তাহলে এই প্রসেসও কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারলাম না, অর্থাৎ ইকুয়েশন মেকিং করে যে অঙ্ক সমাধান, সেটা দিয়েও কিন্তু পসিবল হলো না। একটু খেয়াল করো তোমরা, তাহলে বুঝতে পারবা। তাহলে এখন আমার আসলে করতে হবে কি, দেখো এই অঙ্কটা যদি আমি আরেকটু সহজে সমাধান করতে চাই, তাহলে আমার অপশন টেস্ট করাটা বেটার। সাপোজ আমি উত্তর ধরে নিই 11, তাহলে 11-র মধ্যে জাস্ট তুমি অনুমান করো, তাহলে তুমি বুঝতে পারবা। মনে করো তুমি ধরো 7, যেটা ধরো আমরা হিসাব করে নিই 49 3 5, মানে আমি দেখো 7 দিয়ে মিলানোর চেষ্টা করতেছি। এটা যদি আমি 7টা কিনি, তাহলে আমার হবে 4 7 28, হ্যাঁ এই দেখো হয়ে গেছে। অর্থাৎ মোট যদি 11টা কিনি, এর মধ্যে অ্যাপেল মনে করো আমি কিনলাম 5টা, ধরো আমি হিসাব করে নিচ্ছি 5, তাহলে 5 7 35। আচ্ছা, অ্যাপেল আমি কিনলাম মনে করো 4টা, ধরো 4টা, আমি বুঝাই দিচ্ছি, তোমরা আগে জাস্ট দেখো কি করি। 11টার মধ্যে অ্যাপেল কিনলাম 4টা, তাহলে টোটাল কয় টাকা গেল? 28 টাকা। আর ব্যানানা কিনলাম আমি, তাহলে বাকি 7টা, তাহলে 5, কারণ ওটার দাম তো 5 টাকা আমি বানাই নিছি, তাহলে কত? 5 7 35। দেখো এই যে 63 টাকা হয়ে যায়, 63 টাকা কিন্তু হয়ে যায়। এইভাবে চাইলে তুমি এই অঙ্কটা অপশন টেস্ট করে করতে পারবা। আরো একটা নিয়ম আছে, আমি একটু পর দেখাচ্ছি, আগে এটা একটু বুঝে নাও, তোমরা একটু বোর্ডটা দেখে নাও, নাহলে ধরতে পারবা না। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো কিনা প্রশ্নটা? আগে প্রশ্নটা বুঝতে হবে, তারপরে সে অঙ্ক।
আচ্ছা, ঠিক আছে। তার মানে এটা অপশন টেস্ট করে 11কে আমরা দুইটা পার্টে বানাইছি, একটা 4 আর একটা হচ্ছে 7। যেটা 4 সেটাকে আমরা 7 দিয়ে গুণ দিছি, আর যেটা 7 সেটাকে আমরা 5 দিয়ে গুণ দিছি। তো টোটাল আমার 63 মিললে অঙ্কটা হয়ে গেল। এটা আরেকটা টেকনিক আছে, পরবর্তীতে তোমাদের আমি দেখাই দিব। 46 দেখো কি বলা হচ্ছে, দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড এ সার্টেন প্ল্যানেট ইজ অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা দেখো এই প্রশ্নে কি বলছে, দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড এ সার্টেন প্ল্যানেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 2.3 into 10 to the power 14 inches. Which of the following is closest to the average distance between the sun and the planet in kilometers? 1 kilometer is approximately 3.9 into 10 to the power 4 inches. আচ্ছা দেখো প্রশ্ন করছে যে এই যে সান আর যে প্ল্যানেট, একটা সার্টেন প্ল্যানেট, এখানে পৃথিবী হতে পারে বা সার্টেন বলছে পৃথিবী ধরে নাও, তাহলে 2.3 into 10 to the power 4, এটা কিন্তু দেওয়া আছে ইঞ্চিতে। আচ্ছা আর এখানে আবার বলছে যে কিলোমিটারে কতটা হবে, এখানে 1 কিলোমিটার ইজ অ্যাপ্রক্সিমেটলি এইটা বলে দিছে। তার মানে এটা কি হবে বলো তো, ভাগ হবে ডেফিনেটলি, কারণ 14, কারণ তুমি ইঞ্চি থেকে কিলোমিটারে যেতে চাচ্ছ, তাহলে ভাগ হবে না, ইঞ্চি তো ছোট কিলোমিটার বড়, তাহলে ভাগ করতে হবে এই সংখ্যাটা দিয়ে 3.9 into 10 to the power 4। দেখো প্রশ্নটাকে বুঝে নাও, প্রশ্নটা বুঝে নাও। হ্যাঁ প্রশ্নটা বুঝে নাও আগে। হ্যাঁ এখন কমেন্ট আসলে দেখা যায় না, তোমরা কি কমেন্ট করো না নাকি? যাক আচ্ছা বুঝতে পারছো, মানে এখানে বলছে সান থেকে সার্টেন প্ল্যানেটের দূরত্ব 2.3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 14 ইঞ্চি। এখন বলছে এটা কিলোমিটারে নিতে হবে, জাস্ট এই কথাটা বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোজেস্ট টু দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড দ্য প্ল্যানেট ইন কিলোমিটার। তাহলে এইভাবে করি, তাহলে এইখানে দেখো আমি মনে করি এটা একটা কাছাকাছি সংখ্যা, তুমি এটা মানে চিন্তা করে নাও কাছাকাছি, যে কাছাকাছি একটা সংখ্যা হইলে কিভাবে অঙ্কটা করা যায় এটা একটু ভাবতে হবে আমাদের। তা আমি যদি রাউন্ড ফিগারে নেই, সাপোজ এটা আমি 24 চিন্তা করি, ঠিক আছে, আর এটাকে আমি 40 চিন্তা করি, মানে দশমিকটা আমি সরাই দিছি আর কি। ও 2.3 না, হ্যাঁ এটা করতে পারি আমি 24, কারণ এই দশমিক দশমিক সরাই দেওয়া 23কে আমি লিখছি 24 আর 39কে 40। দেখো কিভাবে করি, এটা যা আছে তাই রাখি আর এইখানে যা আছে আমি তাই রাখি। ঘটনাটা বুঝতে পারছো কিভাবে করলাম? দেখো এই দশমিক এটা সরাই দিছি, দিয়ে 23কে লিখছি 24 আর 40কে লিখছি 39কে 40, মানে এক ঘর আমি বেশি নিছি। আচ্ছা এখন দেখো আমি কি করি, এটাকে আমি কাটি, তাহলে 6 আর নিচে হইলো 10। আচ্ছা আর এইদিকে যদি খেয়াল করি আমি, তাহলে 10 থেকে 4 বাদ দিলে এই লাইনটা এখন এরকম হয়ে যাবে না, 6/10 ইন্টু দেখো তাহলে 10 টু দ্য পাওয়ার 10 হবে, কারণ 14 থেকে 4 বাদ দিলে কত উপরে বিয়োগ হয় না, মনে আছে পাওয়ার বিয়োগ হয়, এরকম হবে না লাইনটা। আচ্ছা এটা আরেকটু সহজে যদি বুঝাই, এটা উপরেই লিখি, এখন কিন্তু এই যে এরকম হবে লাইনটা, 10 টু দ্য পাওয়ার কত 10 টু দ্য পাওয়ার 10 হয়। দেখো তো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? আচ্ছা এবার দেখো পরের লাইন, এইটা যেহেতু 10, এটা 10, তাহলে আরো একটা কমাইতে পারি, তাহলে অ্যাকচুয়ালি আসে কত 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, তাই না? কারণ এই 10 তো এখানে একটা 1 আছে, তাহলে এইটাও আমি এক কমাই দিতে পারি না উপরে, পারি কিনা? এখন দেখো তো এটার কাছাকাছি কোনটা, এই উত্তরটা হয় না, 5.9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9। একটু টেকনিক্যালি বুঝো, টেকনিক্যালি বুঝো। না সি হবে না, বি হবে, কারণ 1.6 তো আসার সুযোগ নাই। দেখো 6/10, এখানে একটা 1 ধরে নিলে তাহলে এই 10 থেকে, যেহেতু সূচকটা এইভাবে না, উপরে 10 টু দ্য পাওয়ার 10 আর নিচে মনে করো 10 টু দ্য পাওয়ার 1, তাহলে 10 থেকে একবার দিলে কত হয় 9, 6 তো 6 এর মতো থাকবে,
যেহেতু আমরা 0.1 আগে বাড়াই নিয়েছিলাম, তাহলে 5.9 ইন্টু 10⁹9, এইটা হবে সঠিক উত্তর। হ্যাঁ মালিহা, বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, ভেরি গুড। সাকিব, বুঝতে পেরেছো? দেখো, জিম্যাট মানি হচ্ছে এভাবে বুদ্ধি করে অঙ্ক করা। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। এবার 47 নম্বর অঙ্কটা আমরা করব। At a certain school, the ratio of the number of second graders to the number of fourth graders is 8:5, each 8:5, and the ratio of the number of first graders to the number of second graders is 3:4. If the ratio of the number of third graders to the number of fourth graders is 3:2, what is the ratio of the number of first graders to the number of third graders? আচ্ছা, এখানে কিছু গ্রেডার্স দিয়ে তাদের অনুপাত দিছে। প্রথমে দেখি সেকেন্ড, the ratio of the number of second graders to fourth, second is to fourth, second is to fourth কত আসে? 8:5। দেখি আগে কি কি দেওয়া আছে। and ratio of the number of first to second, তাহলে first to second, দেখো এইটা কত দেওয়া আছে? 3:4। আচ্ছা, এরপরে কি আছে? এই যে একটা, তাহলে এইটা নিলাম, এইটা নিলাম, তাহলে আর কোনটা আছে? তারপরে থার্ড টু ফোর্থ, থার্ড টু ফোর্থ। আচ্ছা, অনুপাত দেই, টু মানে অনুপাত, মনে রাখবা। এটা কি বলছে? 3:2। আমাদের বের করতে হবে কি? ফার্স্ট থেকে থার্ড, অর্থাৎ ফার্স্ট আরেকটা কি? থার্ড। আচ্ছা দেখো, সবাই একটু তুলে নাও। দেখো এইটা প্রশ্নে বলছে কিনা, মানে আমার এই কথাটা ঠিক আছে কিনা, এটার সাথে তোমরা একমত কিনা। আমার এইটার সাথে তোমরা একমত কিনা? আচ্ছা, এই পর্যন্ত আমরা জাস্ট প্রশ্নটা তুলে নিছি। এখন খেয়াল করো, আমাদের বের করতে হবে ফার্স্ট আর থার্ড, তাই না? এইটা আর এইটা বের করতে হবে, এই দুইটা। খেয়াল করো, এই দুইটা বের করতে হবে, অন্যগুলা কিন্তু চাই নাই। বলছে কি, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ফার্স্ট গ্রেডার্স টু থার্ড, এই দুইটা বের করতে হবে। তো এই দুইটা বের করতে হলে সব থেকে সহজ নিয়ম, দেখো এই দুইটা বের করতে হলে কি, এখানে আছে কোনটা? এখানে সেকেন্ড আর ফোর্থ কিন্তু আছে, তাই না? সেকেন্ড আর ফোর্থ কিন্তু আছে। এইখান থেকে ফার্স্ট আর কি বের করতে হবে? থার্ড বের করতে হবে। এই অনুপাতটা ফোকাস করো, খেয়াল করো। আর এখানেও কিন্তু ফোর্থ আছে, সেকেন্ড আর ফোর্থ আছে, এই দুইটা কিন্তু আমাদের বের করতে বলা নেই। তাহলে এখানে এটার সাথে কাজ না করলেও হয়। তবে দেখো, এই সেকেন্ড আর ফোর্থে যে সম্পর্ক, এইখানে কিন্তু আবার সেকেন্ড আর ফোর্থ আছে, তবে ভ্যালুটা কিন্তু ভিন্ন। খেয়াল করে দেখো, ভ্যালুটা কিন্তু ভিন্ন। আগে একটু চিন্তা করো যে প্রশ্ন তোলাটা ঠিক আছে কিনা। এটা আবার করে ফেললে হবে না। এই চারটা অনুপাতের মধ্যে সম্পর্কগুলা কি করতে হবে? সেম করার জন্য দেখো, যত জায়গায় ফোর্থ আছে এগুলা সমান হইতে হবে, বুঝতে পেরেছো? আবার সেকেন্ড যত জায়গায় আছে সেগুলোও তোমার সমান হইতে হবে। আগে কি সমান করতে হবে? ফোর্থ, তারপরে সমান করতে হবে সেকেন্ড। এই দেখো, এখানে ফোর্থের মান আছে কত? 5, এখানে ফোর্থ আছে 2, আর এখানে সেকেন্ড আছে 8, এখানে সেকেন্ড আছে 4। তাহলে এগুলা সমান করতে হবে, নাহলে হবে না। সমান করলে অঙ্কটা মিলে যাবে। তাহলে কি করতে হবে? আগে দেখি, দেখো এই যে এই দুইটা সেকেন্ড আগে সমান করি, এই দুইটা সেকেন্ড। খেয়াল করো কিভাবে অঙ্ক করি। এই দুইটা, এখানে 4, এখানে 8, তাহলে এটাকে 8 বানাই, তাহলে 6:8। এটা যা আছে তাই থাকবে, নতুন অনুপাত তৈরি করলাম। ভালো করে বুঝো, অঙ্ক কঠিন আছে। আচ্ছা, এখন কি করতে হবে? সমান হয়ে গেল। এখন এই ফোর্থ আর এই ফোর্থ সমান করব, এই ফোর্থ আর এই ফোর্থ। তাহলে এই যে এখানে যে 2, দেখো অন্য কালি দিয়ে দেই, এই 2 দিয়ে এই 5কে তুমি গুণ করবা, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে 2 দিয়ে পুরোটা গুণ করো, তাহলে 16 অনুপাত এখানে কত হয়? 10। আর এইটা কত হয়? তাহলে 5 দিয়ে গুণ করলে 15 অনুপাত 10। দেখো ঝামেলা একটা লেগে গেছে। ঝামেলা লাগছে কোন জায়গায়? এই মানটা কিন্তু এখন আবার পরিবর্তন হয়ে গেছে, তাহলে এই দুইটা ভিন্ন হয়ে গেল। তাহলে এই দুটাকে আবার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য
এটা এখন হয়ে যাবে 12:16। এখন দেখো যত সেকেন্ড আছে সেগুলা সেম আছে, সেকেন্ড গুলা দেখো সেম আছে 16 আর ফোর্থ গুলা কিন্তু সেম আছে, ফোর্থ গুলা দেখো সেম করে ফেলছি। এখন তুমি চাইলে ফার্স্ট সমান কত লিখতে পারবা, ওই যে 12, আগে আমি বুঝাই পরে তোমরা তোমরা নিজেই বুঝতে পারবা। আর থার্ড সমান কত আসছে, থার্ড সমান আসছে কত 15। তাহলে এটা কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে 4:5, তাহলে 4:5 অর্থাৎ এখানে ফার্স্ট টু দা থার্ড, ও উল্টা হয়ে গেল নাকি, ফার্স্ট কত আসছে 12 আর থার্ড আসছে কত 5, 3 দিয়ে কাটলে 4, তাহলে 4:5, ওই যে ই নাম্বারটা হবে আনসার। হ্যাঁ দেখো কিভাবে অঙ্কটা সমাধান করলাম, ভেরি গুড। মালিয়া তো খুব ভালো অঙ্ক পারো এখন, ও আমাদের পেইড বেসের স্টুডেন্ট, ইনশাল্লাহ চান্স তোমার হবেই। দেখো তাহলে এইখানে যে কাজটা আমি করছি এটা করে আমি পরের লাইনে চাইলে করতে পারতাম, সরাসরি এখানে 12 মিলাইলে হইতো। এখানে ঘটনাটা ঘটছে কি দেখো, এই যে 4, এই 4 আর এই 4টা মিলাইছি। প্রথম কিভাবে মিলাইছি, এই 2 দিয়ে পুরাটা গুণ করছি, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, আর এই 5 দিয়ে 2টা পুরাটা গুণ করছি, 10 মিলছে। এখন এই যে ধরো এখানে যে 16 আসলো, তাহলে এই যে এখানে যে তোমার সেকেন্ড যে 16, এখানে সেকেন্ড আছে 4, এটাও 16 বানাইতে হবে, সহজ কথা। তাহলে মিলে গেল। তাহলে দেখো এই 16 ম্যাচিং, এই 10 ম্যাচিং করছে, তাহলে 12 আর 15 হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার, সবার কি ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছো। আচ্ছা এই পর্যন্ত যা যা করিয়েছি সব বুঝতে পেরেছো কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্পেশালি আমরা কিন্তু এখন জিম্যাটের প্রশ্নগুলা সমাধান করতেছি। জিম্যাট, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছ। তাহলে চলে যাব 48। আমরা 10টা প্রশ্ন সমাধান করি প্রতি ক্লাসে। এইটা দেখো এখানে কি বলছে, তোমরা আবার এটা শুনে রাখো, ছোট্ট অ্যানাউন্সমেন্ট। লিজেন্ড কেয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং স্পেশালি বেস্ট ফর জেইউ অ্যান্ড বিউপি, এই দুইটা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ভালো পরীক্ষা দিতে চাও এবং বেস্ট প্রিপারেশন নিতে চাও অন্যদের থেকে, অবশ্যই লিজেন্ড কেয়ার তোমার ফার্স্ট চয়েস হওয়া উচিত। তুমি আমাদের পেজে ক্লাস করলেই বুঝতে পারবে, অসংখ্য ক্লাস দেওয়া আছে, অসংখ্য ফ্রি ক্লাস, সেগুলো করে তুমি জাজমেন্ট করতে পারো। বিউপি বিএস, FASS এবং FSS এগুলোর জন্য বেস্ট বিউপি, সাথে নতুন করে যোগ হয়েছে বিউপির IBA। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের জন্য আমরা কিন্তু তোমাদের নতুন করে নতুন ব্যাচের ক্লাস শুরু করেছি। ইনশাল্লাহ এই ক্লাসগুলো করলে যদি এগুলা মনোযোগ দিয়ে করো, আর শেষ সময়ের এই 2 মাস, যেহেতু আমরা শুনতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্ভবত ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে, তাহলে হাতে আছে 2 মান্থ, 2 মাসের মতো সময়। বিউপির পরীক্ষার ডেট আমরা পেয়েছি, জাহাঙ্গীরনগরের পরপরই বিউপির পরীক্ষাটা হবে, তার মানে খুব বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই। এই জন্য সবাইকে খুব সতর্ক থাকতে হবে, এখন থেকেই বেস্ট একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে যাতে পরীক্ষাগুলোতে ভালো করতে পারো। এই জন্য তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো, খুবই সীমিত ফিতে আমরা পড়াই, বেস্ট সাপোর্ট দেই, ওয়ান অফ দ্য বেস্ট কোর্স ম্যাটেরিয়ালস আমাদের। ইনশাল্লাহ তোমরা লেগে থাকলে সফল হবাই। যারা ভর্তি হতে চাও এখনই পেজে ইনবক্স করো, স্পেশাল ডিসকাউন্টে তুমি ভর্তি হতে পারবা। শুধুমাত্র ক্লাস চলাকালীন সময়ে নক করলে আমরা একটি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি। আচ্ছা এবার এই প্রশ্নটা আমরা করব। এখানে বলা হচ্ছে ইফ এম ইজ দ্য অ্যাভারেজ, অ্যাভারেজের আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, মানে আরেকটা নাম, মানে গাণিতিক গড়, একই কথা। অ্যাভারেজ মানে গড় আর অ্যারিথমেটিক মিন মানে গাণিতিক গড় of first 10 positive multiples of 5 and if m is the medium of the first 10 positive multiples of 5, what is the value of m n? আচ্ছা তার আগে আমার দেখতে হবে এই 5 এর প্রথম 10টা মাল্টিপল কোনগুলা। দেখো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। মাল্টিপল মানে গুণিতক, অর্থাৎ 5 এর প্রথম 10টা মাল্টিপল এগুলা। এখন আমাদের লাগবে বড় এম এর মান। বড় এম এর মান বলতে বোঝাচ্ছে কি
সরি, আগে ছোট এমটা করি, দুইটাই যেহেতু আছে, ছোট এম আর একটা হচ্ছে বড় এম। আচ্ছা, ছোট এমটা হচ্ছে অ্যাভারেজ, তাহলে এইটার অ্যাভারেজ করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, ধারাবাহিক সংখ্যার গড় বের করার সূত্র কি? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2, খুবই সহজ। তাহলে 55 ভাগ 2, তাহলে 2.5। আচ্ছা, আর বড় এমটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম মানে কি বলতো? মধ্যমা, তাই না? মিডিয়াম মানে কি? মধ্যমা। এই যে মিডিয়ামের কথা বলছে, মধ্যমা, মধ্যমা মানে মাঝখানে, তো এখানে মাঝখানে আছে দুইটা, এই দুইটা, তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। একটা থাকলে ওইটাই মধ্যমা হয়, পড়ছো না 9 10-এ? তাহলে মধ্যমাও কত? 22.5। তাহলে গড় হচ্ছে 22.5, মধ্যমা হচ্ছে 22.5। তাহলে সঠিক উত্তর 0, কারণ m মাইনাস m বলছে। সঠিক উত্তর 0। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে তোমার উত্তর। বাকিরাও একটু কমেন্ট করো। ও 55 ভাগ 2, ওহো আচ্ছা 27 হয়, একটু ভুল হয়েছে এখানে, 27 হয়, 27। হ্যাঁ 27.5 হয়, ক্যালকুলেশনটা ভুল হয়েছে আমার। 55 ভাগ 2 27.5 হয়, যেহেতু একই ওই জিরোই আসবে আনসার আর কি। 27.5 হয়, মধ্যমা ঠিক আছে। হ্যাঁ 27.5 হয়। হ্যাঁ দুইটাই তো 27.5 হয়, তাই না? তাহলে মানে তো উত্তর তো সেম হবে সাকিব। হ্যাঁ, পরের প্রশ্নে যাব। এখানে কি বলছে দেখো, টু integers will be randomly selected from the sets above, one integer from set A and one integer from set B. What is the probability that the sum of the two integers will equal 9? আচ্ছা, এখানে দুইটা সেট আছে, একটা সেটে দেওয়া আছে তোমার 2 3 4 5, আর আরেকটা সেটে দেওয়া আছে তোমার 4 5 6 7 8। ঠিক আছে, উঠানো। এখন বলছে এখান থেকে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা কত, দ্য সাম অফ দ্য টু ইন্টিজার্স উইল ইকুয়াল 9, 9 হওয়ার সম্ভাবনা কত। দেখতে হবে 9 হয় কয়টাতে। প্রথমে দুইটাকে টার্গেট করি, 2 উপরে একটা নিচে সবগুলা। 2 এর সাথে দেখো কোনটা কোনটা গুণ করলে 9 হয়, 2 এর সাথে 7 গুণ করলে 9 হয়, তাই না? তাহলে 2 প্লাস 7, আর 2 এর সাথে 8 গুণ করলে হয় কত? 9। এবার 3 এর সাথে 6 গুণ করলে হয়, 3 এর সাথে 7 করলে হয়, 3 এর সাথে 8, আমার লাগবে 9 হয় কিনা আর কি। আচ্ছা, 4 এর সাথে 5 করলে হয়, 4 এর সাথে 6 করলে হয়, 4 এর সাথে 7 এবং 4 এর সাথে 8, আর 5 এর সাথে সবগুলাই হবে। তাহলে 5 এর সাথে 4, উপরেরটা একটা, নিচের সবগুলা নিছি। আচ্ছা, এখন দেখো তো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মোট কিন্তু 14টা পাইছি। খেয়াল করো, আগে 14টা কি পাইছে? সাম অফ 9 পাইছি, কিন্তু মোট সংখ্যা হবে কয়টা? সংখ্যা মানে মোট সংখ্যা হবে কয়টা? দেখো, এইটার সাথে যদি আমি এই সবগুলা গুণ করি তাহলে 5টা হবে, এইটার সাথে সবগুলা করলে আরো 5টা হবে, এটার সাথে করলে আরো কি হবে? আরো 5টা, এবং আরো 5টা হবে। এখানে আরেকটা জিনিস আছে, মোট সংখ্যা হয় আমার 20টা। একটু খেয়াল করো, 20টা সংখ্যা হয় আমার এখানে, মানে ম্যাচিং করে কিনা এটাও আবার বিবেচনা করতে হবে। যেমন দেখো 9 তো এখানে হয়েছে তোমার 14 বার, তাহলে তুমি এই 14 উপরে দাও, আর 4 5 20 দাও তুমি নিচে, কাটাকাটি করো, তাহলে 100 দিয়ে গুণ দিলে 70% হয়। তাহলে 70% কথাটার মানে কি? কোন আরেকটু বেশি হওয়ার কথা তাহলে, না? আচ্ছা, আগে এই পর্যন্ত বুঝে নাও সামটা, এখানে একটু আরেকটু ক্যালকুলেশন আছে, ওটা দেখাই দিচ্ছি, আগে এটা বুঝে নাও। আগে এই পর্যন্ত বুঝে নাও, পরে এই অংশটা আমি পরে করাই দিচ্ছি। আগে দেখো
সামটা ঠিক আছে কিনা। ও আচ্ছা, এখানে আরেকটা ঘটনা আছে, একটু ভুল হয়েছে আমার। এক্স্যাক্টলি 9 লাগবে তাই না? আচ্ছা, মোট সংখ্যা হবে 20টা, এটা ঠিক আছে। অথবা আচ্ছা দাঁড়াও, এটা আমরা একটু আলাদাভাবে করি। এটা একটু এখানে অ্যাবভ করে ফেলছি আমি, অ্যাবভ না। আমরা দেখি যে তোমার আগে টোটাল কয়টা হয়, সবই আসলে লাগবে, নাহলে অঙ্ক করা যাবে না। আচ্ছা আবার লিখতেছি। আচ্ছা আগে 2 দিয়ে সবগুলা করি, তাহলে 6 7 8, আর এদিক তো কত হয় 14, 6 7, আচ্ছা আরেকটা আছে 7 8 14, আরেকটা কত 16, মানে এই 3-এর সাথে এখন সব করো। 7 8 9 10 আর হচ্ছে 11, 4-এর সাথে সব করো। 8 9 10 11, আরেকটা কত হয় 4 আর 8 4 আর 8 4 আর 8 12, আচ্ছা 5-এর সাথে 9, আচ্ছা 10 11 12, এখানে হচ্ছে 13। আচ্ছা এই যে 20টা সংখ্যা পাইছি, এখানে আবার দেখতে হবে যে তোমার 9 কয়টা আছে, ঠিক আছে, এইটা আমার লাগবে। যে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ দ্য টু ইন্টিজার্স উইল ইকুয়াল টু 9। 9 আছে কয়টা দেখি, 1টা 2টা 3টা, আর আছে ইকুয়াল 9 বলছে, বুঝতে পেরেছো? ইকুয়াল 9 দেখো কয়টা আছে, 3টা। তাহলে মোট সংখ্যা আছে কয়টা, 20টা। 20টার মধ্যে 3টা কিন্তু পাওয়া গেছে। আচ্ছা এখানে যে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ টু ইন্টিজার্স ইকুয়াল 9, এখন 20টা যদি হয়ে থাকে, এর মধ্যে আমাদের 9 আছে হচ্ছে 3টা, তাহলে 20 রকমের আমি সাম পাচ্ছি। তাহলে 3 হবে উপরে আর এই 20 হবে নিচে 100, তার মানে 15%। 15% মানে হচ্ছে 0.15, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা মোটামুটি সবাই বুঝতে পেরেছো, একটু কনফিউশন লেগেছিল, পরে আবার ক্লিয়ার হয়ে গেছে আমাদের কনফিউশন। অ্যাবভ 9 বললে আমরা ওই আগে যে ফর্মুলাটা গিয়েছিলাম ওইটাই হইতো, যেহেতু বলছে এক্স্যাক্টলি ইকুয়াল টু 9, এই জন্য জাস্ট 9 যেগুলো আছে সেগুলো আমরা কাউন্ট করে নিলাম। ওকে, না পার্সেন্টেজ বের করি নাই আসলে, ওটা জাস্ট বোঝার জন্য করছি। তুমি যদি এই যে 3 20, কারণ দেখো 0.5 এটা তো একটা পার্সেন্টেজই, সহজে বোঝার জন্য। তুমি পার্সেন্টেজ না করলেও হইতো, 15% থাকলে ওইটা আনসার দিতা। তুমি 3/20 কে দিলেও হয় আসলে। দেখো 0.01, তাহলে কত হয় 20 10, ওটা আমি সহজ করার জন্য করছি। তুমি না চাইলে এইভাবে ভাগ করতে পারো 0.15, সেটাও কিন্তু হয়, সমস্যা নেই। ঠিক আছে, পার্সেন্টেজ না করলে হবে মালিহা, এটা জাস্ট আমি বোঝার সুবিধার্থে করছি। তুমি সরাসরি 3 আর 20 কে ভাগ করো, এই যে তাহলে হইলো না, এটাও করতে পারো। প্রবাবিলিটি মানে কি, যে টোটাল আউটকামটা নিচে দিতে হবে, আর আমার ফেভারেবল যেটা যেটা আমি চাই সেটা উপরে দিব, তাই না? এই তো, আর তো কিছু না। আচ্ছা আরেকটা প্রশ্ন করাবো তোমাদের, এইটা একটু তোমরা পড়ো, পরে আমি বুঝাই দিচ্ছি। আগে একবার পড়ে নাও, সবাই।
আচ্ছা, আমরা এখন এই প্রশ্নটা একটু, ঠিক আছে সাকিব, তুমি বলেছো এ, তাই না? আচ্ছা দেখি কি আসা আসলে। Yesterday's closing price of 2420 different stock listed on a certain stock exchange were all different from today's closing price. The number of stock that closed at a higher price today that yesterday was 20% greater than the number of that closed at lower price. How many of the stocks? আচ্ছা, এভাবে প্রশ্নগুলো আসলে আমরা পারবো না। এখানে মূল কথা হচ্ছে, দেখি তো, তারা বলছে yesterday, গতকাল, closing price 2420 different stocks listed on a certain stock exchange were all different from today's closing price. আচ্ছা, yesterday and today দুইটা কথা আছে, এটা অবশ্য বুঝতে পারছি আমরা, এবং প্রাইজের মধ্যে একটা আপ ডাউন আছে, তাই না? yesterday। আচ্ছা, লাস্ট লাইনটা আরেকবার পড়ি। The number of stocks that close at a higher price today than yesterday was 20% greater than the number of that close at a lower price. How many of the stocks close at the higher price today than yesterday? আচ্ছা দেখো, দুই দিনের মধ্যে একটা পার্থক্য তারা বলছে, একটা হচ্ছে হায়ার প্রাইস, একটা হচ্ছে লোয়ার প্রাইস, সেখানে পার্থক্য হচ্ছে 20% করে। তাহলে আগের দিন আর পরের দিন দেখো তো কোন দিন কম ছিল আর কোন দিন বেশি ছিল, এই লাইনটা আমরা পাবো। Yesterday was 20% greater than the number of that close at a lower price. আচ্ছা, এখানে the number of stocks that close at a higher price today than yesterday was 20% greater than, তাহলে টুডে হবে 20% greater than yesterday। খেয়াল করো। আচ্ছা, তাহলে দুইটা পেয়ে গেলাম। এখন 2420 ভাগ দাও এই দুইটার যোগফল দিয়ে, কারণ দুইটা তো ক্লোজিং প্রাইস, মানে কি দুইটা একসাথে, এখানে তারা বলতেছে দুইটা একসাথে কিন্তু এখানে চিন্তা করতেছে। আর এখান থেকে আমার বের করতে হবে কি, তাহলে হাউ মেনি অফ দ্য স্টকস ক্লোজ এট এ হায়ার প্রাইস, তাহলে 120টা বের করতে হবে। আচ্ছা, এটা কাটি, 22 দিয়ে গেলে 22 দুগুণী 24। আচ্ছা, 2 শূন্য তো থেকে যায় তাহলে, না? How many of the stocks close at a higher price today than yesterday? How many of the stocks close? আচ্ছা, আবার একটু প্রশ্নটা পড়ে নেই, একটু লিটল মাচ কনফিউজড এখন পর্যন্ত। Yesterday's closing price of 2420 different stocks listed on a certain stock exchange were all different from today's closing price. আচ্ছা, কি বলছে এই লাইনটা, যে yesterday closing prices 2420 different stocks listed on a certain stock exchange were different from today's closing price. অর্থাৎ এই যে 2420টা, এটা ডিফারেন্ট প্রাইস ছিল আজকে থেকে গতকালকে, ডিফারেন্ট প্রাইস ছিল। আগে বুঝো, দ্য নাম্বার অফ স্টকস দ্যাট ক্লোজ এট এ হায়ার প্রাইস টুডে, আজকে যে নাম্বার অফ স্টক ক্লোজ হয়েছে এটার প্রাইস বেশি ছিল দেন ইয়েস্টারডে ওয়াজ 20%। ইয়েস্টারডে ওয়াজ কি 20% গ্রেটার দেন দ্য নাম্বার অফ ক্লোজ এট এ লোয়ার প্রাইস। কথাটা কি হলো, হায়ার প্রাইস যেটা সেটা 20% বেশি ছিল। এখানে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে লোয়ার প্রাইস, একটা হচ্ছে হায়ার প্রাইস, দুইটা জিনিস আছে। তাহলে লোয়ার আর হায়ার, তাহলে দেখো লোয়ার, এখানে আমার ধরাটা একটু ভুল হয়েছে, লোয়ার হবে 100 আর হায়ার হবে 120, দুইটা আগে বুঝি। আচ্ছা, হাউ মেনি অফ দ্য স্টক ক্লোজ এট এ হায়ার প্রাইস টুডে দেন ইয়েস্টারডে, অর্থাৎ এই যে 220 এর মধ্যে কি বলছে, হাউ মেনি স্টকস ক্লোজড এট এ হায়ার প্রাইস টুডে দেন ইয়েস্টারডে। আচ্ছা, টুডে দেন ইয়েস্টারডে যে জিনিসটা লাগবে, এখন আমাদের সাজানো মোটামুটি অলমোস্ট ঠিক আছে। এখন এইখান থেকে আমরা এখন প্রশ্নটা সমাধান করব। আচ্ছা, মালিয়া অলরেডি উত্তর দিয়েছে। এখন দেখো টোটাল আমার 220টা স্টক হয়েছে, শতকরা দিক থেকে আমি ধরে নিচ্ছি এর মধ্যে মোট আছে আমার 2420, তার মধ্যে হায়ার যেটা সেটা আমার বের করতে হবে। এই যে এখানে বলে দিচ্ছে হায়ার এবং বলছে টুডে, তাহলে টুডে কোনো সমস্যা নেই, এইটা আসলে লাগতেছে না, এইটা হচ্ছে মূল অঙ্ক। তাহলে এখান থেকে কাটাকাটি করলে 11 দিয়ে কাটো, এখানে হবে 6 নাকি? আচ্ছা, তাহলে এটা দিয়ে আবার কাটি, 11 দুগুণী 22, 22 থাকলে 3, তাও তো হয় না, কাটাকাটি তো পারতেছি না আমি। দেখো তো তোমরা পারো কিনা, তোমরা দেখো।
বাকিদের হয়েছে? করো, ক্যালকুলেশনটা করো। দেখো 242 ভাগ যদি দিই 22, 22 একে 22, তাহলে 2, তাহলে এখানে 11। ও আচ্ছা, এখানে তাহলে আচ্ছা এটা একটু কাটাকাটি এইভাবে করি, তাহলে সুবিধা হবে। দেখো 2420, আচ্ছা এখানে দিছি 220 গুণ হচ্ছে 120, কারণ হায়ারটা বের করতে বলছে। এটা কেটে দিই, এটা কাটাকাটি করলে 22 একে 22, আবার 22 একে 22, 110, 110কে 12 দিয়ে গুণ করলে 1320 হয়। এখন ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমরা কিন্তু তাহলে এই 15টা যে জিমেটের অঙ্ক সমাধান শেষ করলাম। ইনশাল্লাহ আমরা এই বছর থেকে যে আইবি এর আলাদা পরীক্ষা হচ্ছে বিউপির, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দেখবা তোমরা অটোমেটিকলি আসলে পারবা, ঠিক আছে। আর আমাদের পেজে তো প্রতিনিয়ত ক্লাস হচ্ছেই, ইনশাল্লাহ আমরা পারবো অঙ্ক। আর সবাই ভালো থাকবে। আর যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের পেজে সরাসরি ইনবক্স করো, ইনশাল্লাহ তোমাদের যে কোনো জিজ্ঞাসার সাথে সাথে উত্তর পেয়ে যাবে। ওকে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।